হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিক সম্বন্ধে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে বেল্ট ড্রাইভ হেডস্টক। হেডস্টকের দু রকম হয়, একটা হচ্ছে গিয়ে গিয়ার ড্রাইভ, অল গিয়ার ড্রাইভ, আর একটা হচ্ছে গিয়ে বেল্ট ড্রাইভ। এই বেল্ট ড্রাইভ হেডস্টকে কিভাবে পাওয়ার ট্রান্সমিশন হয়, ডাইরেক্ট স্পিড কি, ইনডাইরেক্ট স্পিড কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে ডাইরেক্ট স্পিড, এইভাবে ডাইরেক্ট স্পিড হয়, অর্থাৎ পুলি থেকে সরাসরি চাকে বা হচ্ছে কি স্পিন্ডিল শ্যাফটের মধ্যে পাওয়ারটা বা মোশনটা চলে আসে, এইভাবে কাজ হয়। আরেকটা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিড। ইনডাইরেক্ট স্পিড কোনটা না, যখন ভায়া গিয়ার হয়ে, অর্থাৎ যে ব্যাক গিয়ার রয়েছে সেই ব্যাক গিয়ার ভায়া হয়ে যখন চাকে স্পিডটা যায় তখন সেটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট স্পিড। এই ইনডাইরেক্ট স্পিড কিভাবে গেছে, এখানে যে স্টেপ কোন পুলি রয়েছে, স্টেপ কোন পুলি বেল্টের সঙ্গে কানেক্টেড হচ্ছে কি মোটরের সঙ্গে, ওখান থেকে স্পিডটা আসছে, স্পিডটা এসে যাচ্ছে হচ্ছে গিয়ে এই স্মল গিয়ারে, এই স্মল গিয়ার থেকে লার্জ গিয়ার, লার্জ গিয়ার থেকে স্মল গিয়ার, স্মল গিয়ার থেকে লার্জ গিয়ার, এবং এখান থেকে স্পিন্ডিল বা চাকে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে গিয়ারটা, এই স্পিন্ডিলের যে লার্জ গিয়ারটা কিন্তু স্পিন্ডিলের সঙ্গে কানেক্টেড, কিন্তু বাকি যে এই অংশটা কিন্তু স্পিন্ডিলের সঙ্গে কানেক্টেড নয়। এটা কিভাবে কানেক্টেড রয়েছে, এখানে একটা পিন রয়েছে, সেই পিনের মাধ্যমে এটা কানেক্টেড। যখন আমরা ব্যাক গিয়ার করবো তখন আমরা কিন্তু এই পিনটা খুলে ফেলবো, আবার যখন আমরা ডাইরেক্ট স্পিডে চালাবো তখন হচ্ছে কি আমরা ওই পিনটা এনগেজ করব এবং ব্যাক গিয়ারটাকে রিলিজ করে দেব। এটা হচ্ছে স্পিন্ডিলের নোজে যেভাবে থ্রেড থাকে, সেই থ্রেডের মধ্যে কি লাগে, ফেস প্লেট বা হচ্ছে কি চাক এগুলো বা ড্রাইভিং প্লেট এগুলো এখানে লাগানো হয়, এখানে ওইগুলোর মাধ্যমে জব হোল্ডিং হয়ে থাকে। এরপরে আসছে লেদ হেডস্টক। লেদ হেডস্টকে দেখে নিচ্ছি না, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লেদ। এটা লেদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পার্ট, অংশ। তো ইট ফ্রেম ইজ মেড অফ কাস্ট আয়রন। এই যে পুরো ফ্রেমটা হেডস্টকের, সেটা যে ধরনের হেডস্টক হোক না কেন সেটা হচ্ছে কাস্ট আয়রনের তৈরি। ইট ইজ সিচুয়েটেড অন দ্য লেফট সাইড অফ দ্য মেশিন। মেশিনের লেফট সাইড অর্থাৎ বেডের একবারে বাঁ দিকের প্রান্তে এটা রয়েছে। দ্য বটম ইজ ফিক্সড অন দ্য বেড, অর্থাৎ নিচু অংশটা কিসের মধ্যে, অর্থাৎ এই হেডস্টকটা রয়েছে বেডের উপরে রয়েছে, বেডের উপরে বসানো রয়েছে। এই হচ্ছে গিয়ে হেডস্টক, অল গিয়ার ড্রাইভ হেডস্টক কোথায় কিসের উপরে রয়েছে, বেডের উপরে রয়েছে। হেডস্টক কনসিস্ট অফ স্পিন্ডিল বিয়ারিং টু সাপোর্ট দ্য স্পিন্ডিল অন বোথ এন্ড, অর্থাৎ যে স্পিন্ডিলটা রয়েছে, স্পিন্ডিলটার এন্ডে চাক লাগানো হচ্ছে, সেই স্পিন্ডিলটার দুটো সাইডে যে কাস্টিং বডি, হেডস্টকের যে কাস্টিং বডি, সেই কাস্টিং বডির মধ্যে গিয়ে যে জার্নাল বিয়ারিং লাগিয়ে তার স্পিন্ডিলটাকে ফিট করা হয়েছে। এই যে হেডস্টক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি বেল্ট ড্রাইভ হেডস্টক। এর দুদিকে যে কাস্টিং বডি, এই দুদিকে দুটো বিয়ারিং লাগিয়ে হেডস্টকটা ফিটিং করা হয়। ইফ দেয়ার ইজ নো থ্রু হোল, যদি কোনো থ্রু হোল না থাকে স্পিন্ডিলের মধ্যে, ইন স্পিন্ডিল দ্যাট ইজ কল্ড সলিড স্পিন্ডিল। এটা কোথায় হয়, যে সমস্ত বেঞ্চ লেদ যেগুলো হয়, ছোট ছোট লেদ, সেই সমস্ত লেদগুলোতে স্পিন্ডিলে কোনো স্পিন্ডিল হোল, থ্রু হোল থাকে না। আবার যেগুলোতে থ্রু হোল থাকে সেগুলোকে বলা হয় হলো স্পিন্ডিল, অ্যান্ড থ্রু হোল স্পিন্ডিল ইজ কল্ড হলো স্পিন্ডিল। এই যে দেখতে পাচ্ছি এই ছবিতে দেখা যাচ্ছে এই যে স্পিন্ডিলের মাঝখানে কিন্তু একটা হোল রয়েছে। এই হোলটা কেন দেওয়া থাকে, অর্থাৎ কোনো রাউন্ড বার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পাস করানোর জন্য, লম্বা বার সেই তার এন্ডে যদি আমাকে জব বানাতে হয় তখন আমি কিন্তু এই হোলের ভেতর দিয়ে, অর্থাৎ এই যে স্পিন্ডিল হোল রয়েছে, স্পিন্ডিল হোলের ভেতর দিয়ে আমরা জবটা চাকে গিয়ে সেট করতে পারবো। এই জন্য এই স্পিন্ডিল হোল বা স্পিন্ডিল হোলের এই ডায়ামিটারটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরপর যাচ্ছি বেল্ট ড্রিভেন হেডস্টক। আমরা যে অল গিয়ার ড্রাইভ যে হেডস্টক সেটা আমরা পরের স্লাইডে দেখব। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে বেল্ট ড্রাইভ হেডস্টক। এই বেল্ট ড্রাইভ হেডস্টক যার এই যে স্পিন্ডিলের হলো রয়েছে, হলো স্পিন্ডিল, সো দ্যাট বার মে বি পাসেস থ্রু ইট। যে বারের উপরে কাজ হবে, বার ওয়ার্কের ক্ষেত্রে ওই হোলের ভেতর দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। অ্যান্ড মর্স টেপার হোল at the নোজে অর্থাৎ স্পিন্ডিল নোজে কি রয়েছে, মর্স টেপার রয়েছে। অ্যান্ড ফর অ্যাকোমোডেশন অফ দ্য সেন্টারটা লাগানোর জন্য একটা মর্স টেপার রয়েছে ইনসাইডে। এবার তবে এখানে অনেক সময় কি হয়, জার্নো টেপার থাকে, জার্নো টেপারটার ভিতরে আবার মর্স টেপার থাকে, অর্থাৎ যদি হোল ডায়ামিটার যদি বড় হয় তখন আবার জার্নো টেপারের উপরে মর্স টেপার দিয়ে কিন্তু সেন্টার লাগানোর অ্যারেঞ্জমেন্ট থাকে। অ্যান্ড ফর অ্যাকোমোডেশন অফ দ্য সেন্টার, নোজ অফ দ্য স্পিন্ডিল ইজ ভি থ্রেডেড। আমরা আগের ছবিতে দেখেছি স্পিন্ডিল নোজে বা আউটসাইডে কি রয়েছে, ভি থ্রেড রয়েছে ফর ফিক্সিং চাক
চাক লাগানোর জন্য। সাম আর ফ্লেঞ্জ টাইপ, যে চাকগুলো কিছু হয় ফ্লেঞ্জ টাইপের হয়, কোনোটা আবার টেপার কি টাইপ হয়, অর্থাৎ ওখানে টেপার ফরমেশন দেওয়া থাকে। টু হোল্ড দ্য চাক ইন মডার্ন লেথ, এই যে মডার্ন লেথ যেগুলো আমরা এখন বর্তমানে দেখতে পাই, সেই সমস্ত লেথগুলোতে কি হয়েছে, অনেক সময় হচ্ছে গিয়ে টেপার, ওই যে আমরা যেখানে ভি থ্রেড দেখছি ওখানে টেপার পোর্শন করা থাকে, অর্থাৎ টেপার কি দিয়ে লাগানো হয়, নতুবা হচ্ছে গিয়ে ফ্ল্যাঞ্জ টাইপ যে চাকগুলো সেগুলো ওখানে লাগানো হয়। এই যে ভি থ্রেড করা রয়েছে স্পিন্ডিল নোজে, অর্থাৎ যেগুলো হচ্ছে গিয়ে থ্রেডেড ব্যাক প্লেট রয়েছে সেগুলোতে এখানে সেই ধরনের চাকগুলো এখানে ফিট করা হয়। Usual methods of vary the speed of the lathe spindle are, ইউজুয়াল মেথড বলতে আমরা কি কি মেথড ব্যবহার করি লেদের স্পিন্ডিলে স্পিডটাকে নির্ধারণ করার জন্য, অর্থাৎ ওই স্পিন্ডিলে কিভাবে স্পিডটা আসবে সেই স্পিডটার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করি, কি কি পদ্ধতিতে স্পিডটা চাকের মধ্যে আসে বা স্পিন্ডিলের মধ্যে আসে। বাই বেল ড্রাইভ অন কোন পুলি ফিটেড অন দ্য হেডস্টক স্পিন্ডিল, বেল ড্রাইভের মাধ্যমে আসে স্পিন্ডিল উইথ অর উইথাউট ব্যাক গিয়ারিং অ্যারেঞ্জমেন্ট। এটা অনেক পুরনো সিস্টেম, যখন লাইন শ্যাফট ছিল, লাইন শ্যাফটের মাধ্যমে যখন মেশিন চলতো তখন এই ধরনের মেশিনই বেশি ব্যবহার হতো। সেখানে কি ছিল, সেখানে হচ্ছে গিয়ে পুলি ছিল, পুলি ফিটেড অন দ্য হেডস্টক, হেডস্টকের মধ্যে পুলি রয়েছে, সেই পুলির সঙ্গে স্পিন্ডিল কানেক্টেড, এবং সেই স্পিন্ডিলের সঙ্গে কি রয়েছে আরেকটা উইথ ব্যাক গিয়ার বা উইথাউট ব্যাক গিয়ার একটা গিয়ারিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, স্পিডের ভ্যারিয়েশনটা যাতে আমরা বেশি পাই। অর্থাৎ যদি 4টে স্টেপ হয় তাহলে 4টে স্টেপ হলে 4টে স্পিড তো আমরা পাচ্ছি, সেই সঙ্গে আবার যদি ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে আবার 4খানা আমরা স্পিড পেতে পারি, অর্থাৎ 8খানা স্পিড হতে মেশিনে পাওয়া যাবে। এই যে পুরোনো দিনে এরকম ধরনের মেশিন ছিল, তাতে এরকম স্টেপ কোন পুলি ছিল, স্টেপ কোন পুলির মাধ্যমে স্টেপ চেঞ্জ করে করে কিন্তু আমরা স্পিড ভ্যারিয়েশন করতে পারতাম, স্পিড বাড়ানো কমানো ওখান থেকেই হতো। এরপর আসছে আমাদের মডার্ন যে সমস্ত লেদগুলো হয়েছে অল গিয়ার টাইপ হেডস্টক, সেখানে হচ্ছে কিভাবে আছে স্লাইডিং গিয়ার অর ক্লাচ, সেখানে গিয়ার স্লাইডিং করে আমরা যে দেখি অল গিয়ার হেডস্টকে কতগুলো লিভার আছে, লিভারগুলো শিফটিং করে করে আমরা কিন্তু স্পিড চেঞ্জ করি। তো সেই ওই যে স্পিড লিভারগুলোকে আমরা চেঞ্জ করছি, ওখানে কি হচ্ছে গিয়ারগুলো স্লাইডিং হচ্ছে, একটা শ্যাফটের মধ্যে গিয়ারগুলো স্লাইডিং হচ্ছে, একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে এনগেজ হচ্ছে, এই গিয়ার থেকে এই গিয়ার, এইরকম করে করে কিন্তু স্পিডের ভ্যারিয়েশনটা আসছে। আবার অনেক সময় কি হয় ক্লাচ সিস্টেম আছে, ক্লাচে যেরকম ধরনের প্রেসার পড়বে সেরকম ধরনের স্পিডটা বাড়বে বা কমবে। আর কি আছে, এই যে এইটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে লিভারগুলো রয়েছে, লিভারগুলো শিফটিং করানো মানে ভেতরে গিয়ারগুলো স্লাইডিং হচ্ছে, একটা শ্যাফটের উপরে গিয়ার স্লাইডিং হচ্ছে এবং মোশন ভ্যারিয়েশন হচ্ছে, যে স্পিডটা আমরা পাচ্ছি সেই স্পিডের ভ্যারিয়েশনটা, আরপিএম যেটা পাচ্ছি তার ভ্যারিয়েশনটাও আমরা পাচ্ছি। এই হেডস্টকের এই লিভার এরকম ধরনের লিভার থাকে। বাই ভ্যারিয়েবল স্পিড মোটর, এরপরে একবারে মডার্ন যে মেশিনগুলো সেই মেশিনগুলোতে আসছে ভ্যারিয়েবল স্পিড মোটর। ভ্যারিয়েবল স্পিড মোটর কোনটা না, হচ্ছে কি এই যে সিএনসি মেশিনে আমি কিন্তু ওখানে কোনো লিভার চেঞ্জ করি না, আমি এখানে ইনপুট করলাম যে হচ্ছে কি আমার এত স্পিড লাগবে, তো সেই স্পিড অনুযায়ী কিন্তু মেশিন চলতে রইল, অর্থাৎ ওখানে ইলেকট্রিক পালসের ওপরে বা একটা রেগুলেটিং সিস্টেমের ওপরে কিন্তু ওখানে স্পিড ভ্যারি করে, এটাই হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল স্পিড মোটরের সাহায্যে। এগুলো সিএনসি মেশিনের বিশেষত দেখা যায় এবং কিছু কিছু ভিটিএলও আমরা দেখেছি রেগুলেটরের মাধ্যমে স্পিড বাড়ানো বা কমানো হয়ে থাকে। এরপর আসছি বেল ড্রাইভ হেডস্টক। লেদ অফ ওল্ডার মডেল, পুরোনো যে সমস্ত লেদগুলো আছে, আর ড্রিভিন বাই স্টেপ কোন পুলি, ওই যে পুলিগুলো স্টেপ করে করে একটা ডায়ামিটার তারপর একটা বড় ডায়ামিটার, ওগুলোকে বলছে স্টেপ কোন পুলি উইথ ব্যাক গিয়ার সিস্টেম, অর্থাৎ ওর উল্টো দিকে যে গিয়ারিং সিস্টেমটা রয়েছে ওইটাকে বলছে ব্যাক গিয়ার সিস্টেম। এরকম ধরনের হয়ে থাকে। স্পিড চেঞ্জিং মেথডস, আর এখানে কি কিভাবে স্পিড চেঞ্জ হয়ে থাকে, একটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট স্পিড, অর্থাৎ বেল্ট থেকে বা মোটর থেকে সোজাসুজি হচ্ছে গিয়ে স্পিন্ডিলে চলে আসে। আরেকটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট স্পিড, অর্থাৎ ওখানে ভায়া হয়ে যায় ব্যাক গিয়ার ভায়া হয়ে তারপরে স্পিন্ডিলে বা চাকের মধ্যে আরপিএমটা আসে, এটাকে বলছে ইনডাইরেক্ট স্পিড। এই ছবিতে দেখা যাচ্ছে যে ডাইরেক্ট স্পিড কিভাবে হচ্ছে। ডাইরেক্ট স্পিড হচ্ছে গিয়ে এখানে কি রয়েছে, বেল্ট স্টেপ কোন পুলি রয়েছে, এই যে ডাইরেক্ট বা ব্যাক গিয়ার আউট, এখানে ব্যাক গিয়ারটাকে এনগেজ করা হয়নি। এটা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট স্পিড, অর্থাৎ কি করা হয়েছে, ওখানে একটা পিন ছিল, পিনটাকে
তুলে নেওয়া হয়েছে, ডিসএনগেজ করা হয়েছে, দিয়ে কি করা হয়েছে, গিয়ারটাকে পেছন দিকে যে ব্যাক গিয়ার ছিল ব্যাক গিয়ারটাকে এনগেজ করে দেয়, তাহলে স্পিডটা ভায়া হয়েছে, বেল্ট থেকে গিয়ার, গিয়ার থেকে হয়ে আবার গিয়ারে হয়ে তারপরে স্পিন্ডিলে যাচ্ছে। এইটা হচ্ছে কি ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্ট। এরপরে আসছি ডাইরেক্ট স্পিড কিভাবে হচ্ছে। তো ডাইরেক্ট স্পিড কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে মোটর থেকে পাওয়ার আসছে কোথায় না লুজ অ্যান্ড ফাস্ট পুলিতে। লুজ অ্যান্ড ফাস্ট পুলির সঙ্গে কে কানেক্টেড রয়েছে, এখানে কাউন্টার শ্যাফট অ্যাসেম্বলি অর্থাৎ কাউন্টার শ্যাফট এখানে রয়েছে। কাউন্টার শ্যাফটের সঙ্গে কি রয়েছে না এখানে হচ্ছে একটা স্টেপ কোন পুলি রয়েছে। ওখান থেকে কোথায় আসছে, ওখান থেকে বেল্টের মারফতে আসছে হচ্ছে গিয়ে এখানে স্পিন্ডিলে যে স্টেপ কোন পুলি রয়েছে ওখানে পাওয়ারটা আসছে, মোশনটা ওখানে আসছে। ওখানে আসার পরে কোথায় যাচ্ছে, সোজাসুজি ফেস প্লেট বা চাকে মোশনটা চলে যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট স্পিড। এইভাবে ডাইরেক্ট স্পিড এই যে মেকানিজমে কাজ হয়েছে এইটাকে বলা হচ্ছে গিয়ে ডাইরেক্ট স্পিড। মোশন ট্রান্সফার ফ্রম মোটর মেন শ্যাফট, দেখতে পেলাম ছবিতে, মোশন ট্রান্সফার ফ্রম মোটর টু মেন শ্যাফট। মোটর থেকে পাওয়ারটা বা মোশনটা কোথায় এলো না মেন শ্যাফটে এলো। দেন মেন শ্যাফট টু কাউন্টার শ্যাফট। মেন শ্যাফট কিসের সঙ্গে কানেক্টেড না কাউন্টার শ্যাফটের সঙ্গে। হ্যাভিং এ সেট অফ লুজ অ্যান্ড ফাস্ট পুলি, কি হয়েছে না যে মেন শ্যাফট রয়েছে তার সঙ্গে লুজ অ্যান্ড ফাস্ট পুলি রয়েছে, অ্যান্ড স্টেপ কোন পুলি, আর কি রয়েছে স্টেপ কোন পুলি রয়েছে। লুজ অ্যান্ড ফাস্ট পুলি ব্যাপারটা কি না লুজ পুলি যেটা সেটা হচ্ছে গিয়ে কোনো কিওয়ে দিয়ে আটকানো নেই, যে কাউন্টার শ্যাফট রয়েছে তার সঙ্গে আটকানো নেই, সেটা লুজ, অর্থাৎ ওখানে মোটরের মোশন এলেও কিন্তু কাউন্টার শ্যাফট রোটেট করবে না। আবার যেটা হচ্ছে গিয়ে ফাস্ট পুলি, সেই ফাস্ট পুলিটা চাবি দিয়ে বা কিওয়ে দিয়ে আটকানো রয়েছে কাউন্টার শ্যাফটের সঙ্গে, অর্থাৎ ওইটার উপরে যখন বেল্ট পড়বে তখন মোশনটা কিন্তু সঙ্গে সঙ্গে স্টেপ কোন পুলিতে চলে আসবে। অর্থাৎ কখনো যদি মেশিন বন্ধ করতে হয় মোটর রানিং থাকবে কিন্তু মেশিনটা স্টপ থাকবে, সেরকম অবস্থায় কিন্তু এই লুজ অ্যান্ড ফাস্ট পুলির ব্যবহারটা হয়ে থাকে। অ্যান্ড এ স্টেপ কোন পুলি ফ্রম স্টেপ কোন পুলি টু, অর্থাৎ ওই যে কাউন্টার শ্যাফটে যে স্টেপ কোন পুলি ছিল স্টেপ কোন পুলি থেকে কোথায় এলো স্টেপ কোন পুলি অফ কাউন্টার শ্যাফট টু স্টেপ কোন পুলি অফ হেডস্টক স্পিন্ডিল। হেডস্টক স্পিন্ডিলের যে কাউন্টার স্টেপ কোন পুলি রয়েছে মোশনটা ওখানে চলে এলো বাই এ ফ্ল্যাট বেল্ট কানেক্টিং হয়ে কি হলো মোশনটা চলে এলো হেডস্টকের স্পিন্ডিলে। এবারে সেই হেডস্টকের স্পিন্ডিলে চলে আসা মানে মোশন চলে গেল চাকের মধ্যে চলে গেল। A number of speed can be obtained when the position of driving belt on the step pulley is changed, অর্থাৎ ওই যে স্টেপ পুলি যে রয়েছে স্টেপ পুলির প্রতিটা কম ডায়ামিটার তার থেকে একটু বড় ডায়ামিটার তার থেকে এই যে স্টেপগুলো যে পরপর রয়েছে ওই স্টেপগুলো যদি আমরা বেল্ট শিফটিং করাই তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্পিডগুলো পাবো। অর্থাৎ বেল্ট চেঞ্জ করলে আমরা এক ডায়ামিটার থেকে আরেক ডায়ামিটারে যখন বেল্ট চেঞ্জ করবো তখন স্পিড বাড়বে বা কমবে। এই যে স্পিড ডিক্রিজ, কিভাবে স্পিড বাড়বে না এই ছোট ডায়ামিটার থেকে যত বড় ডায়ামিটারের দিকে যাবে তত হচ্ছে গিয়ে স্পিড কমতে থাকবে। আবার এই নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই বড় ডায়ামিটার থেকে যখন হচ্ছে গিয়ে ছোট ডায়ামিটারের দিকে যাবে তখন কিন্তু স্পিড ক্রমশ বাড়তে থাকবে। এইভাবে কিন্তু আমরা বেল্ট শিফটিং করে স্পিড ভ্যারিয়েশন বা স্পিড বাড়ানো বা কমানো এটা করতে পারবো। এরপরে আসছে দ্য স্পিন্ডল স্পিড ইনক্রিজ। স্পিন্ডল স্পিড বাড়ে কখন না যখন হোয়েন দ্য বেল্ট is shifted from larger to smaller step, অর্থাৎ বড় ডায়া থেকে যখন ছোট ডায়াতে যাবে তখন হচ্ছে গিয়ে স্পিড বাড়বে অফ দা কোন পুলি। কোন পুলিতে যে বড় ডায়া থেকে যখন ছোট ডায়ার দিকে যাবে তখন হচ্ছে স্পিড বাড়বে। আবার ছোট ডায়া থেকে যদি বড় ডায়ার দিকে যায় তখন কিন্তু স্পিড কমবে। টু স্টপ দ্য মেশিন, যদি মেশিনটা স্টপ করতে হয় দ্য বেল্ট ইজ টু বি শিফটেড, বেল্টটাকে সরাতে হবে কোথায় ফ্রম দ্য ফাস্ট টু লুজ পুলি, অর্থাৎ ওই যে মোটর থেকে যেখানে মোশনটা এসছে মেন শ্যাফটে লুজ অ্যান্ড ফাস্ট পুলি আছে, ওখানে লুজ পুলির ওপরে ফেলালে কি হবে মোশন কখনোই মোটর থেকে মোশন কখনোই হচ্ছে গিয়ে কাউন্টার শ্যাফট বা হচ্ছে গিয়ে ওই স্টেপ কোন পুলিগুলোতে যেতে পারবে না। ও কারণ লুজ পুলিটা কি হয়েছে, লুজ পুলিটা চাবিঘাট দিয়ে মেন শ্যাফটের সঙ্গে আটকানো নেই, সেই জন্য মোশন ট্রান্সফার করতে পারে না, অর্থাৎ মোটর চলবে কিন্তু মেশিনটা স্টপ থাকবে। অন দ্য কাউন্টার শ্যাফট বাই মিনস অফ এ বেল্ট ফ্রগ অ্যাটাচ টু দ্য স্ট্রাইকিং বার, একটা স্ট্রাইকিং বার কাছে ওই ফ্রগটাকে কি করবো আমি যদি শিফটিং করাই তাহলে কখনো হচ্ছে বেল্টটা লুজ পুলির ওপরে পড়বে কখনো ফাস্ট পুলির ওপরে পড়বে। লুজ পুলির ওপরে যখন পড়বে তখন মেশিন বন্ধ হয়ে যাবে, মেশিন পর্যন্ত মোশনটা আসবে না, মোটর কিন্তু ঘুরতে থাকবে। আবার যখন আমি
বেলটাকে শিফট করিয়ে ফার্স্ট পুলির উপরে ফেলাবো, তখন মোশনটা থ্রু কিন্তু এর মধ্যে চলে আসবে, স্পিন্ডেলের মধ্যে বা চাকের মধ্যে চলে আসবে, হুইচ ইজ অপারেটেড থ্রু এ লিভার বাই সিম্পলি পুলিং এ কর্ড। একটা লিভারের মাধ্যমে কিন্তু আমরা এটা অপারেট করব। এর ইনডাইরেক্ট স্পিড পেতে গেলে বা তার যে হিসেবগুলো করতে গেলে আমাকে কিন্তু এই ধরনের একটা ডায়াগ্রামের সাহায্য নিতে হচ্ছে। এই ডায়াগ্রামে কি রয়েছে না, উপরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে স্টেপ কোন পুলি, নিচেও রয়েছে যেটা স্পিন্ডেলের মধ্যে সেখানেও একটা স্টেপ কোন পুলি রয়েছে। কটা স্টেপ রয়েছে? 4টে স্টেপ রয়েছে। এখানে বিএস যেটা লেখা রয়েছে এটা হচ্ছে বিয়ারিং সাপোর্ট। প্রথমে আলোচনা করেছি এর দুদিকে দুটো জার্নাল বা বিয়ারিং থাকে, ওই বিয়ারিং এর মাধ্যমে কিন্তু স্পিন্ডেল বা হচ্ছে গিয়ে এখানে কাউন্টার শ্যাফট ওই বিয়ারিং এর মধ্যে রোটেট করতে পারে। এরপরে আসছে ড্রাইভার শ্যাফট, অর্থাৎ ওই যে কাউন্টার শ্যাফট যেটা ওটাকে কিন্তু ওটা মেন মোটরের সঙ্গে কানেক্টেড, মেন স্পিন্ডেলের সঙ্গে, ওইটাকে আমরা বলছি ড্রাইভার শ্যাফট। মোশন প্রথমে কিন্তু ওই ড্রাইভার শ্যাফটেই আসবে। এরপরে যেটা আসছে সেটা ড্রিভিন শ্যাফট বা হচ্ছে গিয়ে হেডস্টক স্পিন্ডেল। এটা হচ্ছে ড্রিভিন, অর্থাৎ ওইখানে স্টেপ কোন পুলি কাউন্টার শ্যাফটে রয়েছে, ওখান থেকে মোশনটা বেল্টের মাধ্যমে কিন্তু কোথায় আসবে? স্পিন্ডেলে আসবে। এই জন্য ওখানেও কিন্তু একটা স্টেপ কোন পুলি রয়েছে। আর এইখানে স্পিন্ডেল রয়েছে, স্পিন্ডেলের সামনে কি লাগানো হচ্ছে? ড্রাইভিং প্লেট। এখানে ড্রাইভিং প্লেট লাগানো হয়, চাক লাগানো হতে পারে, ফেস প্লেট লাগানো হতে পারে, জব ক্ল্যাম্পিং এর যা কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু লাগানো হয়ে থাকে স্পিন্ডেলের নোজে। আর নিচে যে রয়েছে, নিচে যেগুলো এন দিয়ে রয়েছে, এন গুলো কি না, এখানে একটাই এন, অর্থাৎ ওপরে যেটা রয়েছে এটা কনস্ট্যান্ট স্পিড, মোটর থেকে যে স্পিডটা আসছে সেটাই হচ্ছে গিয়ে কাউন্টার শ্যাফটের মধ্যে রয়েছে। আর এখানে কাউন্টার শ্যাফটের স্টেপ কোন পুলিতে 1 2 3 করে লেখা রয়েছে, মানে এটা হচ্ছে কি 1 নম্বর ডায়া, 2 নম্বর ডায়া, 3 নম্বর ডায়া, 4 নম্বর ডায়া। আর নিচে কি হয়েছে, নিচে স্পিন্ডেলের সঙ্গে আবার 5 6 7 8, মানে এখানে যে স্টেপ গুলো রয়েছে এই স্টেপ গুলোর ডায়ামিটার গুলো এই সংখ্যা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। আর নিচে N1 N2 N3 N4 এটা হচ্ছে গিয়ে যে স্পিড ভ্যারিয়েশন হচ্ছে, অর্থাৎ ওইখান থেকে 1 নম্বর বেল্ট থেকে 1 নম্বর যে স্টেপ কোন পুলি ওখান থেকে যখন 5 নম্বরে যখন কানেক্ট হচ্ছে তখন আমরা কিন্তু N1 স্পিড পাচ্ছি। এরকম ভাবে বেল্ট গুলো শিফট হতে হতে আমরা কিন্তু লাস্টে 8 নম্বর যে স্টেপটা রয়েছে ওই 8 নম্বর স্টেপে গিয়ে আমরা কত পাচ্ছি? N4 স্পিড পাচ্ছি, অর্থাৎ ওইগুলো স্পিডটাকে ইন্ডিকেট করছে। N equal to RPM। কাউন্টার শ্যাফট পুলি, কাউন্টার শ্যাফট পুলিতে কি রয়েছে? এই যে কাউন্টার শ্যাফট পুলি ওপরে যে 1 2 3 করে রয়েছে এটা হচ্ছে কাউন্টার শ্যাফট পুলি। এই কাউন্টার শ্যাফট পুলিতে 1 2 3 4 করে যেটা রয়েছে ওটা হচ্ছে D1 D2 D3 D4, অর্থাৎ ওর যে ডায়ামিটার, পুলির যে ডায়ামিটার 1 মানে D1 মানে হচ্ছে গিয়ে 1 নম্বর যে ডায়ামিটার, 1 নম্বর যে স্টেপটা তার যে ডায়ামিটার ওইটা, এইভাবে 2 3 4 করে ইন্ডিকেট করা হয়েছে। স্পিন্ডেল পুলি ডায়ামিটার, অর্থাৎ স্পিন্ডেলে যে রয়েছে 5 6 7 8, ওখানে D5 D6 D7 D8, এগুলো হচ্ছে গিয়ে ওই স্পিন্ডেলে যে স্টেপ কোন পুলি রয়েছে তার ডায়ামিটার। এরপর ড্রাইভার শ্যাফটের আরপিএম, ড্রাইভার শ্যাফটের আরপিএমটা ফিক্সড, ওটা মোটর থেকে এসছে, মোটরের যে আরপিএম ওইখানে কিন্তু ওই সেম আরপিএমটা রয়েছে, ওইটা আমরা এন দিয়ে ইন্ডিকেট করেছি ওপরে। এরপরে যেটা রয়েছে স্পিন্ডেল আরপিএম, অর্থাৎ ওখান থেকে বেল্ট কানেক্টিং হয়ে স্পিন্ডেলে যে আসছে আরপিএমটা সেটা আমরা ইন্ডিকেট করছি N1 N2 N3 N4, অর্থাৎ যে বেল্ট শিফট করে করে আমরা কিন্তু এই N1 অর্থাৎ প্রথম স্টেপে আমরা 1 আর 5 এর মধ্যে কানেক্ট হলে N1 পাচ্ছি, 2 আর 6 এর মধ্যে বেল্ট কানেক্ট হলে আমরা পাচ্ছি কি N2, এবং 3 এবং 7 এর মধ্যে যখন বেল্ট কানেক্ট হচ্ছে তখন আমরা N3, এবং 4 এবং 8 এর মধ্যে যখন বেল্ট কানেক্ট হচ্ছে তখন আমরা পাচ্ছি N4। রিলেশন অফ ড্রাইভার পুলি ডায়া, অর্থাৎ ড্রাইভার পুলির যে ডায়াগুলো রয়েছে এর মধ্যে যে সম্পর্কটা কিরকম রয়েছে, অ্যান্ড ড্রিভিন পুলি, এই দুটোর মধ্যে যে সম্পর্ক রয়েছে D1 equal to D8, অর্থাৎ D1 এর যে ডায়ামিটার D8 এর কিন্তু সেম ডায়ামিটার, আবার D2 এর যে ডায়ামিটার সেটা কিন্তু D7 এর সমান, আবার D3 এর যে ডায়ামিটার সেটা D6 এর সমান, আর D4 এবং D5 এই দুটো ডায়ামিটার সমান, অর্থাৎ ওখানে যে কাউন্টার শ্যাফট এবং স্পিন্ডেলের যে কাউন্টার শ্যাফটের যে স্টেপ কোন পুলি তার রিভার্সে রয়েছে হচ্ছে গিয়ে স্পিন্ডেলের স্টেপ কোন পুলি। এরপর আসছে স্পিন্ডেল স্পিড। স্পিন্ডেল স্পিডটা আমরা কিভাবে পাই? আমরা এই যে ফর্মুলাটার মধ্যে N1 ইন্টু D5 বাই D1, এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা আরপিএমটা ক্যালকুলেশন করতে পারি। কিরকম আসছে? অর N1 ইকুয়াল টু N ইন্টু D1 বাই D5, কখন হবে না বেল্ট পজিশন যখন 1 নম্বরে থাকবে, অর্থাৎ 1 নম্বরে যে বেল্ট পজিশন, অর্থাৎ 1 নম্বর ডায়ামিটারে যখন
যে বেল্ট থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাতে আমরা স্পিডটা বের করতে পারি। আমার লাগছে কোনগুলো না, আমার কাউন্টার শ্যাফটের যে আরপিএম সেটা আমার ফিক্সড, ওইটা আমি পেয়ে যাচ্ছি। আমাকে বের করতে হবে নিচে যে আর N1 স্পিন নিলে আমি N1 আরপিএম পাবো, আর বাকি দুটো হচ্ছে ফিক্সড D1 এবং D5 আমি আগে থেকে জানি যে কত ডায়ামিটার হবে। তো এইভাবে এই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমাদের ওই 1 নম্বর পজিশনে আমরা স্পিডটা বের করতে পারি। 2 নম্বরে কি ওই একই পদ্ধতি 2 নম্বর স্পিড বের করব, N/N2 ইন্টু D6 বাই D2 ইকুয়াল টু N2 ইকুয়াল টু N ইন্টু D2 বাই D6 হোয়েন বেল্ট পজিশন 2। এটা পরে ছবিতে আমরা আরো পরিষ্কার হয়ে যাব। স্পিন্ডেল স্পিড N/N3 ইন্টু D7 বাই D3 equal to N3 equal to N into D3 by D7 when belt position in 3। 3 নম্বর পজিশনে যদি বেল্ট থাকে তাহলে কিন্তু আমরা এরকম ভাবে স্পিডটা ক্যালকুলেশন করব এই ফর্মুলার মাধ্যমে। এবার 4 নম্বর পজিশনে যদি থাকে তাহলে কি হবে, স্পিন্ডেল স্পিড কি হবে, তা N/N4 into D8 by D4। N4 equal to N into D4 by D8 when belt position in 4। যখন ওইখানে 4 নম্বর পজিশনে বেল্ট থাকবে তখন আমরা ওই আরপিএমটা আমরা পাবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পজিশন। 1 নম্বর পজিশনে কি রয়েছে, এই বেল্ট 1 নম্বর পজিশনে কানেক্ট হলো। যখন বেল্ট কানেক্ট হলো তাহলে মোশনটা কোথায় এলো, মোশনটা কাউন্টার শ্যাফট থেকে স্পিন্ডেল শ্যাফটে চলে এলো, স্পিন্ডেলে চলে এলো। স্পিন্ডেলের সামনে ফেস প্লেট, চাক যা কিছু লাগানো এবং জব হোল্ডিং ওখানেই হবে। মোশনটা ডাইরেক্ট কিন্তু চলে এলো চাকের মধ্যে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিডের 1 নম্বর। এই ফর্মুলাতে কিন্তু আমরা এই স্পিডটা ক্যালকুলেশন করতে পারবো। এর পরেরটা দেখছি 2 নম্বরটা। 2 নম্বরের স্টেপে বেল্ট কানেক্ট করা হলো। 2 নম্বর স্টেপে বেল্ট কানেক্ট করলে কি হচ্ছে, মোশন চলে এলো, সরাসরি মোশন চলে এলো চাকের মধ্যে। কোন ফর্মুলায় স্পিডটা ক্যালকুলেশন করব, এই ফর্মুলাতে আমরা স্পিডটা ক্যালকুলেশন করব। এখানে যে কাউন্টার শ্যাফট রয়েছে এখানকার আরপিএমটা হচ্ছে কি N, আর এখানে যেটা আসবে বেল্টের মাধ্যমে যেটা আসবে সেটা হচ্ছে কি N2। আর ডায়ামিটার আগের থেকে প্রিভিয়াসলি ফিক্সড, আমরা একটা ক্যালকুলেশন করে পরে দেখে নেব অঙ্ক করে যে কিভাবে হচ্ছে। এরপর 3 নম্বরে বেল্ট কানেক্ট হলো। 3 নম্বরে বেল্ট কানেক্ট হওয়ার পরে মোশন চলে এলো সরাসরি স্পিন্ডেলে চলে এলো। স্পিন্ডেল থেকে চাক বা ফেস প্লেট এবং জব রোটেট করতে শুরু করলো। এবং এই ফর্মুলার মধ্যে কিন্তু আমরা এই স্পিড কত আরপিএমটা পেলাম সেই আরপিএমটা এখানে হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। 4 নম্বরে বেল্ট কানেক্ট হলো। 4 নম্বরে যখন বেল্ট কানেক্ট হলো তখন কি হলো, মোশন চলে এলো, সরাসরি মোশন চলে এলো চাকের মধ্যে চলে এলো। চাক বা ফেস প্লেট জব রোটেট করতে শুরু হলো। এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কত আরপিএম এলো সেই আরপিএমটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এরপরে আসছি আমরা ইনডাইরেক্ট স্পিড। ইনডাইরেক্ট স্পিডে কি মেকানিজম রয়েছে, ইনডাইরেক্ট স্পিডে মেকানিজম রয়েছে এই ধরনের একটা মেকানিজম রয়েছে, অর্থাৎ স্টেপ কোন পুলি রয়েছে, স্টেপ কোন পুলি এবং তার সঙ্গে একটা স্মল গিয়ার, একসঙ্গে একটাই পার্ট, একটাই বডি। সেটা কি হয়েছে, মাঝখানে হলো, এবং সেই হলোটা কোথায় ফিট হয়েছে না স্পিন্ডেলের সঙ্গে ফিট হয়েছে, এবং সেটা কোনো চাবি দিয়ে আটকানো নেই স্পিন্ডেলের সঙ্গে, অর্থাৎ ওটা ফ্রি রোটেট করতে পারে যদি আমরা এইদিকে যে একটা পিন রয়েছে এই পিনটাকে ডিসএনগেজ করে দিই। এই যে পিনটা রয়েছে পিনটা ডিসএনগেজ করে দিলে ও ফ্রি রোটেট করতে পারে। এইবার পিনটা যখন কি হয়, পিনটা যখন এনগেজ করা হয় তখন কি হয়, এই যে গিয়ার, এই গিয়ারের সঙ্গে এটা একটা বডি হিসাবে কাজ হয়ে যায়, অর্থাৎ এই গিয়ারটা হচ্ছে স্পিন্ডেলের সঙ্গে চাবি দিয়ে আটকানো। এবার যখন আমরা ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্টে কাজ করব তখন কি করব, তখন আমরা এই পিনটাকে তুলে ফেলবো, তুলে ঘুরিয়ে দেবো। এবার তারপরে কি করব, এখানে ব্যাক গিয়ারটা এনগেজ করব। ব্যাক গিয়ার এনগেজ করলে কি হবে, এখানে হচ্ছে গিয়ে মোশন কি হবে, এখানে স্টেপ কোন পুলিতে আসবে, স্টেপ কোন পুলি থেকে স্মল ডায়ামিটার, স্মল ডায়ামিটার থেকে লার্জ ডায়ামিটার। এখানে যে ব্যাক গিয়ারে যে লার্জ গিয়ারটা রয়েছে এটা হচ্ছে এক্সেন্ট্রিক শ্যাফটের মধ্যে রয়েছে। এই এক্সেন্ট্রিক শ্যাফটে যে লার্জ গিয়ার রয়েছে এই লার্জ গিয়ারে মোশন এলো, মোশনটা তারপরে কোথায় এলো না স্মল গিয়ারে, এক্সেন্ট্রিক শ্যাফটের স্মল গিয়ারে, ব্যাক গিয়ারে স্মল গিয়ারে। এই স্মল গিয়ার থেকে স্পিন্ডেলের লার্জ গিয়ার, স্পিন্ডেলের লার্জ গিয়ার থেকে স্পিন্ডেলে মোশন এই যে ভায়া হয়ে আসছে, ইনডাইরেক্ট হয়ে আসছে, এই জন্য এটাকে বলছে ইনডাইরেক্ট স্পিড। ইনডাইরেক্ট স্পিড এ বুল গিয়ার ইজ কি, চাবি দিয়ে আটকানো রয়েছে একটা বড় ধরনের গিয়ার টু দ্য স্পিন্ডেল, স্পিন্ডেলের সঙ্গে। এ স্টেপ কোন পুলি অ্যান্ড এ স্মল গিয়ার ফিটেড উইথ এ হলো শ্যাফট হুইচ ইজ অ্যাসেম্বলড উইথ এ স্পিন্ডেল শ্যাফট। স্পিন্ডেল শ্যাফটের সঙ্গে একটা হলো শ্যাফটের সঙ্গে লাগানো রয়েছে কি না একটা স্মল গিয়ার এবং একটা স্টেপ কোন পুলি।
এবার ওই হলো শ্যাফটটা কি করা যায়, হলো শ্যাফটটা আবার অ্যাসেম্বলড হচ্ছে কোথায় না হচ্ছে গিয়ে স্পিন্ডল শ্যাফটের মধ্যে। অর্থাৎ স্পিন্ডল শ্যাফট রোটেট করলে হলো শ্যাফট বা ওই যে স্টেপ কোন পুলি বা গিয়ারটা যে ছোট গিয়ারটা রয়েছে ওটা ঘোরার কোনো সম্ভাবনা নেই। আর প্রথমে যে লার্জ গিয়ারটা রয়েছে, লার্জ গিয়ারটা কিন্তু স্পিন্ডলের সঙ্গে চাবি দিয়ে আটকানো রয়েছে। এই ক্যাচ পিন ফিটেড উইথ এ বুল গিয়ার, একটা ক্যাচ পিন কোথায় রয়েছে, বুল গিয়ার যে বড় গিয়ারটা একবার এই চাকের সামনেই যে বড় গিয়ারটা, সেই বড় গিয়ারটার মধ্যে একটা ক্যাচ পিন রয়েছে। ডাইরেক্ট স্পিড ইজ পসিবল হোয়েন দ্য পিন কানেক্ট উইথ দ্য স্টেপ কোন পুলি, ওই পিনটা যদি স্টেপ কোন পুলির সঙ্গে কানেক্ট করা থাকে তাহলে ডাইরেক্ট স্পিড সম্ভব। হোয়েন পিন ইজ ডিসকানেক্ট, যদি পিনটাকে ডিসকানেক্ট করা হয় অ্যান্ড এনগেজ দ্য ব্যাক গিয়ার, যদি ব্যাক গিয়ারটাকে এনগেজ করা হয় বাই দ্য লিভার, তখন কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিড পাবো। ইনডাইরেক্ট স্পিড কখন পাবো না, আমাকে তখন পিনটা খুলে ফেলতে হবে এবং ব্যাক গিয়ারটাকে এনগেজ করতে হবে। তখন কি হবে, ভায়া স্টেপ কোন পুলি, স্টেপ কোন পুলি থেকে গিয়ার, গিয়ার থেকে আবার বুল গিয়ার, বুল গিয়ার থেকে স্পিন্ডিল, এইভাবে মোশনটা কি হবে, যে মোশনটা ট্রান্সমিট হবে। এইটাই কি বলছি গিয়ে ইনডাইরেক্ট স্পিড। এই যে হচ্ছে গিয়ে স্টেপ কোন পুলি, সামনে গিয়ার রয়েছে বুল গিয়ারটা, বুল গিয়ারের সামনেই রয়েছে একটা ক্যাচ পিন। এই যে ক্যাচ পিনটা দেখা যাচ্ছে, এরকম ধরনের ক্যাচ পিন থাকে। এই পিনটাকে একটু উঠিয়ে নিতে হয়, উঠিয়ে নিলে কি হয়, তাহলে দুটো পার্ট আলাদা আলাদা ভাবে কাজ করতে পারে। এই যে হচ্ছে গিয়ে ব্যাক গিয়ার এনগেজ করা হয়েছে পেছন থেকে, এইভাবে ইনডাইরেক্ট স্পিড হয়ে থাকে। এ লার্জ গিয়ার অ্যান্ড এ স্মল গিয়ার ইজ ফিক্সড উইথ এ স্লিপ, একটা স্লিপের মধ্যে একটা বড় গিয়ার এবং একটা ছোট গিয়ার লাগানো রয়েছে। অ্যান্ড ইট অ্যাসেম্বলড উইথ এ এক্সেন্ট্রিক শ্যাফট, একটা এক্সেন্ট্রিক শ্যাফট, যেহেতু আগের যেটার মধ্যে গিয়ারটা লাগানো রয়েছে সেটা হলো শ্যাফট, সেটা কিসের মধ্যে লাগানো হয়েছে না একটা এক্সেন্ট্রিক শ্যাফটের মধ্যে লাগানো হয়েছে, যেটাকে আমরা বলছি ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্ট। দিস ইউনিট কল ব্যাক গিয়ার, এটা কি ব্যাক গিয়ার বলা হচ্ছে। হোয়েন দ্য ব্যাক গিয়ার ইজ এনগেজ, যখন ব্যাক গিয়ারটাকে এনগেজ করা হলো, দ্য স্পিন্ডল স্পিড রিডিউস, স্পিন্ডল স্পিডটা কি হলো, কমে গেল। দেন দ্য ডাইরেক্ট স্পিড, ডাইরেক্ট স্পিডের থেকে আমরা যখন ব্যাক গিয়ার এনগেজ করবো তখন ডাইরেক্ট স্পিডের থেকে আমরা স্পিডটা কম পাবো। যেমন গাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি, গাড়ি যখন ব্যাক করে, গাড়ি কিন্তু সামনের দিকে এগোনোর সময় যত স্পিডে যায়, ব্যাক করলে কিন্তু তত স্পিডে যায় না। এখানেও সেরকম ধরনের ব্যাক গিয়ার যদি আমি এনগেজ করি তার মানে আমি স্পিড কম পাবো। এই হচ্ছে কি ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্ট। দুটো গিয়ার রয়েছে, এখানে যে ক্যাচ পিন রয়েছে, এইভাবে কিন্তু মোশনটা ভায়া হয়ে স্পিন্ডিলে আসে। এইবার দেখে নেব মোশনটা কিভাবে আসছে। এই যে কাউন্টার শ্যাফট, কাউন্টার শ্যাফট থেকে, কাউন্টার শ্যাফটে যে স্টেপ কোন পুলি আছে ওখান থেকে এলো স্টেপ কোন পুলি কোথায়, স্পিন্ডিলের স্টেপ কোন পুলি। ওই স্পিন্ডিলের স্টেপ কোন পুলি থেকে ওই যে ছোট গিয়ার, ছোট গিয়ারে মোশনটা গেল। ছোট গিয়ারের পর কোথায় গেল না এখানে লার্জ গিয়ার। লার্জ গিয়ার কার লার্জ গিয়ার না হচ্ছে কি ব্যাক গিয়ারে যে লার্জ গিয়ারটা রয়েছে বা এক্সেন্ট্রিক শ্যাফটের মধ্যে যে লার্জ গিয়ার রয়েছে ওই লার্জ গিয়ারে মোশনটা গেল। ওই লার্জ গিয়ার থেকে কোথায় গেল, স্মল গিয়ারে গেল। এক্সেন্ট্রিক শ্যাফটে যে স্মল গিয়ার রয়েছে ওখানে মোশনটা গেল। ওই মোশনটা কি হলো, যেহেতু ওটা এনগেজ রয়েছে লার্জ গিয়ারের সঙ্গে, কোথাকার লার্জ গিয়ার না স্পিন্ডিলের লার্জ গিয়ার, স্পিন্ডিল লার্জ গিয়ারের সঙ্গে এনগেজ রয়েছে, তাহলে মোশনটা চলে গেল লার্জ গিয়ারের মধ্যে, অর্থাৎ বুল গিয়ারের মধ্যে চলে গেল। স্পিন্ডিলে যে বুল গিয়ার রয়েছে ওখানে চলে গেল। এবার ওখানে যাওয়া মানে মোশন সোজা চলে গেল স্পিন্ডিলে, স্পিন্ডিল থেকে চাক, এইভাবে মোশনটা ট্রান্সমিট হচ্ছে। নম্বর অফ গিয়ার টিথ, এই যে ব্যাক গিয়ারিং অ্যারেঞ্জমেন্টটা হলো, ওইখানে যে গিয়ারের টিথ গুলো, অর্থাৎ স্পিন্ডিলের মধ্যে যে ছোট গিয়ার রয়েছে ওইটা 1 নম্বর, তারপরে যে লার্জ গিয়ারটা রয়েছে ওটা 2 নম্বর, তারপরে যে স্মল গিয়ারটা রয়েছে এক্সেন্ট্রিক শ্যাফটের মধ্যে ওটা 3 নম্বর গিয়ার, আর হচ্ছে গিয়ে 4 নম্বর হচ্ছে গিয়ে মেন স্পিন্ডিলে যেটা রয়েছে সেটা 4 নম্বর। আর জেড কি দিয়ে ইন্ডিকেট করা আছে, জেডটা ইন্ডিকেট করা আছে নম্বর অফ টিথ, অর্থাৎ ওই গিয়ারগুলোতে কতগুলো করে টিথ রয়েছে। আমাদের হিসেবের জন্য আমাদের কিন্তু স্পিডটা বের করতে হবে, তো সেই স্পিডটা বের করার জন্য আমাদের কিন্তু হিসেবটা করতে হবে। সেই হিসেবের জন্য কিন্তু আমরা জেড হিসাবে ধরে নিয়েছি, জেড দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করব নম্বর অফ টিথ, ওই গিয়ারে কটা করে টিথ রয়েছে। এবার ট্রান্সমিশন রেশিও, অর্থাৎ এই যে মোশনটা ট্রান্সমিট হচ্ছে একটা ছোট গিয়ার থেকে বড় গিয়ার, আবার ছোট গিয়ার থেকে বড় গিয়ার, ওখানে ট্রান্সমিশন রেশিওটা কি আসছে, TR ইকুয়াল টু Z1/Z2 ইন্টু Z3/Z4, অর্থাৎ দুটো গিয়ারের গুণফল। ওপরে দুটো গিয়ার রয়েছে Z1 আর এদিকে Z3, যেটা কিনা স্পিন্ডিলে রয়েছে, আর হচ্ছে গিয়ে যেটা কাউন্টার শ্যাফটে রয়েছে তার গুণফল। এইটা গুণ করলে কিন্তু আমরা ট্রান্সমিশন রেশিও পাবো। ট্রান্সমিশন রেশিওটা কি না, কোন অনুপাতে স্পিডটা কমবে। আমরা বলেছি স্পিড ব্যাক গিয়ারে দিলে স্পিড কমবে, কিন্তু কি অনুপাতে কমবে সেই অনুপাতটাই হচ্ছে গিয়ে ট্রান্সমিশন রেশিও।
তাহলে N5 ইকুয়াল টু আমরা 4টা স্পিড পেয়ে গেছি, ডাইরেক্ট স্পিডে 4টে পেয়েছি, N1 N2 N3 N4 4খানা স্পিড পেয়েছি। এবার আমরা পাবো N5 N6 N7 N8, যেহেতু 4টে স্টেপ রয়েছে আরো আমরা 4টা স্পিড পাবো ব্যাক গিয়ারের মাধ্যমে। সেই N5 বের করতে গেলে কি করব, আমি N1টা আগে থেকে পেয়েছি, N1 এর সঙ্গে আমি গুণ করব কি না ট্রান্সমিশন রেশিও, অর্থাৎ ওখানে ট্রান্সমিশন রেশিও যেটা আমরা পাবো সেটা গুণ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব আরেকটা আরপিএম পেয়ে যাব। সেটা কোথায় হবে না বেল পজিশন যখন 1 নম্বরে থাকবে, বেল পজিশন 1 নম্বরে থাকলে আমরা N5 স্পিড পাবো। এরপরে কি আছে N6 স্পিড, N6 স্পিডটা কিভাবে পাবো, N2 আমরা আগে পেয়েছি, ডাইরেক্ট স্পিডে পেয়েছি, তার সঙ্গে ট্রান্সমিশন রেশিও গুণ করলেই আমরা কিন্তু আরেকটা আরপিএম পেয়ে যাব যখন বেলটা কিন্তু 2 নম্বর স্টেপে থাকবে। তারপরে কি যে N7 আমরা পাবো কিভাবে, N3 ডাইরেক্ট স্পিডে আমরা N3 স্পিড পেয়েছি, তার সঙ্গে ট্রান্সমিশন রেশিও গুণ করলাম, গুণ করে যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর আরপিএমটা পেলাম। কখন না আমরা যখন 3 নম্বর পজিশনে বেলটাকে আমরা লাগাবো। 8 নম্বর N8 আমরা কখন পাবো না যখন আমরা N4 ডাইরেক্ট স্পিড থেকে যে N4 পেয়েছি তার সঙ্গে ট্রান্সমিশন রেশিওটা গুণ করবো। ট্রান্সমিশন রেশিও সব ক্ষেত্রে ফিক্সড, কারণ আমরা ওখানে ট্রান্সমিশন রেশিও বের করেছি। তারপরে হচ্ছে N1 N2 N3 N4 এর সঙ্গে যখনই আমরা ট্রান্সমিশন রেশিও গুণ করছি, অনুপাতটা গুণ করছি, তখনই কিন্তু আমরা স্পিডটা আরপিএমটা পেয়ে যাচ্ছি। ওই আরপিএমটা কখন না এই 4 নম্বর বেল পজিশনে যখন থাকবে তখন আমরা কিন্তু N8 আরপিএমটা পেয়ে যাব। এই যে এইটাতে আমরা দেখে নিই, যদি আমার 1 নম্বরে থাকে, 1 নম্বরে কানেক্ট করা হলো বেলকে যখন 1 নম্বরে কানেক্ট করা হলো তখন ওখান থেকে আমি কি পেয়েছি N1 স্পিড পেয়েছি। কিন্তু N1 স্পিড পেলে তো কি হবে, আমার কিন্তু স্পিডটা ভায়া হয়ে আসছে ব্যাক গিয়ার দিয়ে। ব্যাক গিয়ার দিয়ে যেহেতু ভাই ছবিতে যে অ্যারো চিহ্নটা যদি দেখি তাহলে ব্যাক গিয়ার দিয়ে ভায়া হয়ে এসে এখানে লার্জ গিয়ার হয়ে স্পিন্ডেল এসছে, তখন আমরা এখানে পেলাম কত, চাকের মধ্যে যে আরপিএমটা পেলাম সেটা হচ্ছে গিয়ে N5। এই N5 ক্যালকুলেশন কিন্তু আমরা এই ফর্মুলা ধরে করতে পারবো, আগে আমরা দেখে নিয়েছি। এরপরে আমরা N6 আরপিএম কি হবে না 2 নম্বর স্টেপে যখন বেলটা কানেক্ট হবে, এই যে 2 নম্বর স্টেপে যখন বেল কানেক্ট হলো ওখানে আমরা N2 আরপিএম আগে থেকে ডাইরেক্ট স্পিডে পেয়ে গেছি, তারপরে ভায়া হয়ে এলো গিয়ার থ্রু হয়ে আমরা চাকে আরপিএম এলো এবং সেই ক্যালকুলেশনটা হবে এরকম করে। এরপরে আসছি N7 আরপিএম কোথায় পাবো, কি করে পাবো না হচ্ছে গিয়ে আমরা যখন 3 নম্বরে বেলটা কানেক্ট করব, এই বেল কানেক্ট হলো, এবার বেল কানেক্ট হতে ডাইরেক্ট স্পিডে আমি কত পেয়েছিলাম N3 স্পিড পেয়েছিলাম। ওই N3 স্পিডটা কি হলো ভায়া গিয়ার হয়ে যখন এলো তখন ট্রান্সমিশন রেশিওর মাধ্যমে কিন্তু স্পিডটা কমে গেল, কমে গিয়ে কি ফর্মুলাতে কমলো না এই ফর্মুলাতে কমলো, এটা ট্রান্সমিশন রেশিও। আর যখন আমরা হচ্ছে গিয়ে N3 এর সঙ্গে ট্রান্সমিশন রেশিও গুণ করলাম তখন আরপিএম ওখানে কম পেলাম। এরপরে আছে N8 8 নম্বর আরপিএমটা আমরা কিভাবে পাবো, যখন আমরা লাস্ট অর্থাৎ একবারে শেষের স্টেপটাতে আমরা কানেক্ট করলাম 4 নম্বর, ওখানে 4 নম্বর ডাইরেক্ট স্পিডে আমরা 4 নম্বর আরপিএম পেয়েছিলাম, যখন থ্রু গিয়ারিং অ্যারেঞ্জমেন্ট হয়ে ব্যাক গিয়ারের অ্যারেঞ্জমেন্ট হয়ে এলো তখন আমরা পেলাম গিয়ে 8 নম্বর স্পিড। কিভাবে পেলাম, এটা ট্রান্সমিশন রেশিও, এই ট্রান্সমিশন রেশিও থেকে কি হলো না এই ফর্মুলাতে ফেলে আমরা কিন্তু আরপিএমটা বের করলাম। এইভাবে কিন্তু ব্যাক গিয়ার ইনডাইরেক্ট স্পিড গুলো আমরা হিসেব করে বের করতে পারবো। এরপর আমরা একটা ক্যালকুলেশনে আসি, জিনিসটা আরো পরিষ্কার হবে। A lathe has 4 steps cone pulley with dia of 90, 130, 170 and 210 mm। যে স্টেপ কোন পুলি যে ডায়ামিটার গুলো আছে সেই ডায়ামিটার সাইজ গুলো হচ্ছে কি এই, আর হচ্ছে গিয়ে এর রিভার্সটা থাকবে আবার কোথায়, রিভার্সটা থাকবে যেটা স্টেপ কোন দুই জায়গাতে লাগে একটা কাউন্টার শ্যাফটে লাগানো রয়েছে, তার রিভার্স পজিশনে লাগানো রয়েছে স্পিন্ডিলে, অর্থাৎ এই ডায়ামিটার গুলো দুটোতেই কিন্তু একই থাকছে কিন্তু রিভার্স পজিশনে থাকছে। দ্য লাইন শ্যাফট রিভলভস, অর্থাৎ লাইন শ্যাফট বলতে কোনটা, যেটা মেন শ্যাফট, যেটা কিনা কাউন্টার শ্যাফটে যে স্টেপ কোন পুলি আছে যে আরপিএম এ ঘুরছে, তো সেটা কি সেখানে কত আরপিএম রয়েছে না 100 আরপিএম রয়েছে। দ্য ব্যাক গিয়ার হ্যাভ 48, ব্যাক গিয়ার যেটা রয়েছে তার যেটা বুল গিয়ার বড় গিয়ার সেটা হচ্ছে কি 48টা দাঁত রয়েছে, আর যেটা ছোট গিয়ার তাতে হচ্ছে 16টা দাঁত রয়েছে। তাহলে ওখানে যদি 48টা 16টা দাঁত থাকে তাহলে স্পিন্ডিলে যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখানেও কিন্তু 48টা এবং 16টা, ওখানে ছোট গিয়ারটা হচ্ছে 16, বড় গিয়ারটা হচ্ছে কি 48। ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট স্পিড অবটেনিং অন দ্য মেশিন স্পিন্ডিল। মেশিন স্পিন্ডিলে আমরা কি ধরনের স্পিড গুলো পাবো সেগুলো আমরা এবার হিসেব করে দেখছি। আগে পজিশনটা দেখে নিই, এই হচ্ছে গিয়ে কাউন্টার শ্যাফট,
কাউন্টার শ্যাফটে যে স্টেপ কোন পুলি রয়েছে তার ডায়ামিটার গুলো আমাদের অঙ্কে অনুযায়ী দেওয়া রয়েছে 210, 170, 130, 190। এর রিভার্স পজিশনে কি রয়েছে না স্পিন্ডিল রয়েছে। এই স্পিন্ডিলে কি রয়েছে, এখানে হচ্ছে গিয়ে যে ডায়ামিটারটা রয়েছে ওই ডায়ামিটারটা কত আছে, প্রথমেরটাতে হচ্ছে গিয়ে 90, দ্বিতীয়টাতে হচ্ছে 130, 3 নম্বরে হচ্ছে 170 আর 4 নম্বরে 210। এইভাবে কিন্তু ডায়ামিটার গুলো সাজানো রয়েছে। এবং এইখানে কি রয়েছে, এইখানে হচ্ছে চাক রয়েছে, চাকের মধ্যে আরপিএমটা আসছে এবং জব কাটিং ওখান থেকেই সম্ভব হচ্ছে। অ্যান্সার ইন ফার্স্ট কেস। ফার্স্ট স্টেপ পুলিতে কি রয়েছে, ডায়ামিটার রয়েছে 210, যখন প্রথম একবারে কোথা থেকে না লেফট সাইড থেকে যখন আমি শুরু করছি তখন উপরে রয়েছে 210, নিচে রয়েছে 90 mm এর ডায়া। এই ফর্মুলাতে হিসেব করব, তাহলে হচ্ছে গিয়ে কি আসছে, উই হ্যাভ n1 ইকুয়াল টু n ইন্টু d1 বাই d5 করলে যেটা আসছে সেটা কি আসছে না, n1 হচ্ছে গিয়ে আমার কাউন্টার শ্যাফটের যে আরপিএম 100, d1 কত 210, আর হচ্ছে d5 কত, d5 হচ্ছে কি, d5 বলতে স্পিন্ডিলে যে পুলিটা রয়েছে তার ছোট ডায়ামিটারটা, তো তার হচ্ছে গিয়ে 90 ডায়ামিটার। এবার এইটাই হিসেব করে আমরা পাচ্ছি কত, 233.3 আরপিএম। এই আরপিএমটা আমরা হিসেব করে পেলাম ঠিক এরকম ভাবে ফর্মুলাতে পেলে। এরপর বাকিগুলো ঠিক একই রকম ভাবে সেকেন্ড কেসে কি হবে, সেখানে কিনা পুলি ডায়ামিটার রয়েছে হচ্ছে গিয়ে 170 এবং 130, এই দুটোর মধ্যে কানেক্ট হয়েছে বেল্ট কানেক্ট হয়ে কি স্পিড পাচ্ছি না, এই স্পিডটা পাচ্ছি n2 ইকুয়াল টু n ইন্টু d2 বাই হচ্ছে গিয়ে d6। তাহলে n হচ্ছে 100, d2 হচ্ছে 170, d6 হচ্ছে গিয়ে 130। এইভাবে করলে কত দাঁড়াচ্ছে না 130.7 আরপিএম। ফর্মুলা কোনটা, ওই উপরে যেটা রয়েছে ওই ফর্মুলাতে কিন্তু আমরা এটা বের করছি। এই আরপিএমটা পেলাম। এরপরে আমরা আসছি 3 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশনে যদি বেল্টটাকে আমরা শিফট করাই তাহলে সেখানে কত পুলির মধ্যে শিফট হচ্ছে না 130 ডায়ামিটার এবং 170 ডায়ামিটার। 130 হচ্ছে কি কাউন্টার শ্যাফটে, 170 হচ্ছে কি স্পিন্ডলের মধ্যে, স্পিন্ডলে যে স্টেপ কোন পুলি আছে সেখানে। এবার কানেক্ট করা হলো, কানেক্ট করার পরে যে ফর্মুলাতে পাবো সেটা হচ্ছে উপরে ওই ফর্মুলাতে আমরা ফেলে দিলাম। ফর্মুলাতে ফেলার পরে কি বলে, n3 ইকুয়াল টু n ইন্টু d3 বাই d7 ইকুয়াল টু n 100 আরপিএম, আর এখানে d3 ইকুয়াল টু 130 mm, আর হচ্ছে গিয়ে ভাজিত কত 170। এই করে যখন আমরা পাচ্ছি তখন পাচ্ছি 76.4 আরপিএম। এরপর 4 নম্বরে যখন আমরা চেঞ্জ করলাম তখন কি পাচ্ছি, 4 নম্বরে সেখানে কি আছে, সেখানে যে দুটো পুলি ডায়ামিটারের মধ্যে বেল্ট কানেক্ট হয়েছে সেটা কত না 190 এবং 210। 90 কোথায়, কাউন্টার শ্যাফটের মধ্যে 90 ডায়ামিটার ছোট ডায়ামিটারটা, আর 210 কোনটা না ওই বুল গিয়ারের পাশে যে বড় ডায়ামিটারের স্টেপটা ওইটা হচ্ছে 210 mm। এবারে হিসেবটা করে দেখি, এই ফর্মুলাতে আমরা হিসেবটা বের করব। এই ফর্মুলাতে যখন আমরা ফেলে দিলাম ডায়ামিটার গুলো, অর্থাৎ n ইকুয়াল টু 100, d4 ইকুয়াল টু 90, d8 ইকুয়াল টু 210, এইরকম করে যখন আমরা হিসেব করছি তখন যে আরপিএমটা পাচ্ছি সেটা হচ্ছে 42.8 আরপিএম। আরপিএম এসে গেল। এরপরে আসবো ডাইরেক্ট স্পিড আমরা পেয়ে গেলাম। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিড। ইনডাইরেক্ট স্পিডে আমরা কি পাবো, নাও ইন কেস অফ ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্ট। ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্টে যখন গেলাম তখন আমরা কি করলাম, তখন আমরা ওই পিনটা খুলে ফেললাম, আর পিনটা খুলে ফেলে বুল গিয়ার থেকে পিনটাকে আউট করলাম, আর এনগেজ করলাম কোনটা না ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্টটা এনগেজ করলাম। তখন ভায়া গিয়ার হয়ে কিন্তু স্পিন্ডিলে আরপিএমটা এলো। তখন কি দরকার হচ্ছে না, তখন দরকার হচ্ছে ট্রান্সমিশন রেশিও। ওই ট্রান্সমিশন রেশিওর ক্যালকুলেশনটা আমায় করে নিতে হবে এই ফর্মুলাতে। কিভাবে না, Z1 হচ্ছে গিয়ারের, জেড মানে গিয়ারের টিথ, আর 1 নম্বর গিয়ারের টিথ যতগুলো ওপরে তার নিচে 2 নম্বর গিয়ারের টিথ, তার সঙ্গে গুণ হচ্ছে কত 3 নম্বর গিয়ারের টিথ এবং 4 নম্বর গিয়ারের টিথ। এইভাবে গুণ করে কিন্তু আমরা পাচ্ছি কি না ট্রান্সমিশন রেশিও, অর্থাৎ কি অনুপাতে স্পিড বাড়বে বা কমবে। সেটা কি ভেলোসিটি রেশিও ডিউ টু ব্যাক গিয়ার, সেটা ভিআর দিয়ে বা টিআর দিয়ে আমরা ইন্ডিকেট করে থাকি। প্রোডাক্ট অফ ড্রাইভার টিথ বাই প্রোডাক্ট অফ ড্রিভেন টিথ, তাহলে ওপরে দুটোতেই 16 চলে এলো আর নিচে দুটোতে 48 দিয়ে আমরা কত পাচ্ছি 16 3 48, 16 3 48, 1 9। এটা কিন্তু আমার কনস্ট্যান্ট। অর্থাৎ এরপরে যতগুলো স্পিড বের করবো, যে ডাইরেক্ট স্পিড যেগুলো পেয়েছি ডাইরেক্ট স্পিডের সঙ্গে যখন আমরা টিআর গুণ করে দেবো বা হচ্ছে গিয়ে এই ভেলোসিটি রেশিও গুণ করে দেবো, সেটাই তারপরে কিন্তু আমরা গুণ করেই পেয়ে যাব পরবর্তী ইনডাইরেক্ট স্পিডটা। দেখে নিচ্ছি, টিআর বা ভিআর ইকুয়াল টু 1/9, দেন
For the case of first step pulley, previously we have obtained 233.3 rpm, অর্থাৎ n1 বলে আমরা ওখানে যে আরপিএমটা পেয়েছিলাম সেটা কত না 233.3 আরপিএম পেয়েছিলাম। তাহলে রাউন্ড ফিগারে আসবে, এখানে ফ্র্যাকশনে এসছে, আমরা মেশিনে দেখেছি এগুলো রাউন্ড ফিগারে রয়েছে। তো এক নম্বরে কি এলো n5 ইকুয়াল টু n1 ইন্টু টিআর, গুণ করে আমরা কত পেলাম 25.9 আরপিএম। স্পিড কমে গেল যখন ট্রান্সমিশন রেশিও গুণ করে দিলাম এক নম্বর স্পিডের সঙ্গে, এক নম্বর আরপিএম এর সঙ্গে, তখন কিন্তু আমার এই আরপিএমটা পেলাম, সেটা কত n5 আরপিএম। এরপরে কি আছে n6 আরপিএম। n6 আরপিএম কি হচ্ছে n2 আরপিএমটা পেয়েছিলাম, তার সঙ্গে টিআর গুণ করলাম, টিআর গুণ করে আমরা পেয়ে গেলাম কত না 14.5 আরপিএম। 3 নম্বরে দেখলাম, 3 নম্বরে কি দেখছি না n7 আরপিএম পেলাম, ব্যাক গিয়ারের মাধ্যমে n7 আরপিএম পেলাম। ওই n7 আরপিএম কি করে এলো না n3 ডাইরেক্ট স্পিড আমরা n3 আরপিএম পেয়েছিলাম, তার সঙ্গে ট্রান্সমিশন রেশিও গুণ করলাম, গুণ করে পেলাম কত না হচ্ছে কি 8.5 আরপিএম। এরপরে লাস্ট আরপিএম কত পাবো না n8 আরপিএম। n8 আরপিএমটা কি হচ্ছে ব্যাক গিয়ারের যে n8 আরপিএম, আমরা ডাইরেক্ট স্পিডে হচ্ছে গিয়ে ডাইরেক্ট স্পিডে কত পেয়েছিলাম n4 পেয়েছিলাম লাস্টে। ওই n4 এর সঙ্গে ট্রান্সমিশন রেশিও যখন গুণ করে দিলাম তখন যে আরপিএমটা পেলাম সেটা হচ্ছে গিয়ে n8 বা হচ্ছে গিয়ে 4.7 আরপিএম। এইভাবে ছবিতে আরো পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thanks to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and video. Thank you.